পুরানো স্যামসাং ফোনটা বের করে হোয়াটসঅ্যাপের জব গ্রুপগুলোতে নতুন আপডেট চেক করতে লাগল। সফরটা দীর্ঘ ছিল। দাদর থেকে ধারাবি এবং তারপর সেখান থেকে পায়ে হেঁটে নিজের ঘর পর্যন্ত পৌঁছতে হবে। বাস চলছিল, প্রতিটি স্টপে কিছু লোক নামছিল আর অনেক বেশি লোক উঠছিল। প্রায় ২০ মিনিট পর এক স্টপে যখন মনোহর ফোন থেকে চোখ তুলল, তখন তার নজর পড়ল এক মহিলার ওপর, যে এইমাত্র বাসে উঠেছিল। সেই মহিলার বয়স প্রায় ৩০-৩৫ বছর হবে। সে হালকা নীল রঙের সুতির শাড়ি পরেছিল। তার হাতে একটি ব্র্যান্ডেড ব্যাগ ছিল এবং তাকে সুশিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের মনে হচ্ছিল। কিন্তু যে জিনিসটি সবচেয়ে বেশি নজর কাটছিল তা হলো তার গর্ভাবস্থা। সে স্পষ্টভাবে ৬-৭ মাসের গর্ভবতী ছিল। মনোহর দেখল যে মহিলাটি বাসে এদিক ওদিক তাকাচ্ছিল, হয়তো কোনো সিট খালি হওয়ার অপেক্ষায় ছিল। কিন্তু বাসে ভিড় বেড়েই চলছিল। মনোহরের চারপাশের সিটগুলোতে তরুণ ছেলেমেয়েরা বসে নিজেদের ফোনে মগ্ন ছিল। কেউ গান শুনছিল, তো কেউ সোশ্যাল মিডিয়া স্ক্রোল করছিল। কেউই সেই গর্ভবতী মহিলার দিকে খেয়াল করল না। মহিলাটি ধীরে ধীরে এগিয়ে বাসের মাঝখানে চলে এলো, যেখানে সামান্য জায়গা ছিল। সে একটা রড ঝরে দাঁড়িয়ে থাকল। বাসের ঝটকায় তার ভারসাম্য বিঘ্নিত হচ্ছিল। মনোহর তাকে দেখতে থাকল। তার মনে চিন্তার ঝড় উঠতে লাগল। এই মহিলা এই অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে সফর করবেন? মনোহর ভাবল, যদি বাসে হঠাৎ ব্রেক লাগে বা কোনো ঝটকা লাগে, তবে এতে তাঁর বা তার অনাগত সন্তানের কিছু হয়ে গেলে কি হবে? মনোহরের মন অস্থির হয়ে উঠল। সে নিজেও ক্লান্ত ছিল। সারাটা দিন ইন্টারভিউয়ের প্রস্তুতিতে, তারপর ইন্টারভিউ দিতে, আর তারপর হতাশা সহ্য করতে কেটে গিয়েছিল। তার পা ব্যথা করছিল এবং সে নিজেও শান্তিতে বসতে চেয়েছিল, কিন্তু তার বিবেক তাকে শান্তি দিচ্ছিল না। সে নিজের আশেপাশে তাকালো। এক মোটা লোক আরামে সিটে ছড়িয়ে বসেছিল আর ঘুমে নাক ডাকছিল। তার পাশে এক তরুণ ছেলে ইয়ারফোন লাগিয়ে গান শুনছিল। সামনের সিটে ২ মেয়ে নিজেদের মধ্যে গল্প করছিল। কারোই সেই গর্ভবতী মহিলার পরোয়া ছিল না। মনোহরের নিজের মায়ের কথা মনে পড়ে গেল। মা একবার তাকে বলেছিল যে যখন সে তাকে গর্ভে ধারণ করেছিল, তখন একবার বাসে তার খুব কষ্ট হয়েছিল, কারণ কেউ তাকে সিট দিচ্ছিল না। সেদিন তার খুব ব্যথা হয়েছিল। এই কথাটি মনোহরের মাথায় ঘুরতে লাগল। না, আমি এমনটা হতে দেব না। মনোহর মনে মনে সিদ্ধান্ত নিল। মনোহর নিজের ফোন পকেটে রাখল, নিজের ছোট ব্যাগটা তুলল এবং সিট থেকে উঠে দাঁড়ালো। সে সেই মহিলার দিকে এগিয়ে গেল। এক্সকিউজ মি, মনোহর বিনম্রভাবে বলল। মহিলাটি তার দিকে তাকালো। জি? মহিলাটি জিজ্ঞাসা করল। আপনি প্লিজ আমার সিটে বসে পড়ুন। আপনি এই অবস্থায় দাঁড়িয়ে সফর করতে পারবেন না। পথ এখনও দীর্ঘ। মনোহর হেসে বলল। মহিলাটি কিছুটা অবাক হল। আজকালকার স্বার্থপর যুগে, যেখানে মানুষ সিটের জন্য লড়াই করে, সেখানে কারোর এভাবে নিজের সিট ছেড়ে দেওয়া তাকে বিস্মিত করল। না না, আপনি বসুন, আমার কোনো সমস্যা নেই। মহিলাটি বিনম্রভাবে মানা করল। প্লিজ, আমি ইনসিস্ট করছি, আপনি প্লিজ বসুন। আমাকে এমনিতেই আর ২-৩ স্টপ পরেই নামতে হবে। মনোহর মিথ্যে বলল। আসলে তাকে এখনও অনেক দূরে যেতে হতো, কিন্তু সে মহিলাটিকে সহজ অনুভব করাতে চেয়েছিল। মহিলাটির চোখে কৃতজ্ঞতার ভাব ফুটে উঠল। সে মৃদু হাসল। থ্যাংক ইউ সো মাচ। আজকের যুগে এমন মানুষ খুব কম পাওয়া যায়, মহিলাটি বলল এবং সিটে বসে পড়ল। মনোহর রড ধরে দাঁড়িয়ে সফর করতে লাগল। মহিলাটি নিজের ব্যাগ কোলে রাখল এবং স্বস্তির নিঃশ্বাস ফেলল। সত্যিই তার পায়া ব্যথা করছিল এবং দাঁড়িয়ে থাকা কঠিন হচ্ছিল। কিছুক্ষণ পর মহিলাটি মনোহরের সাথে কথা শুরু করল। আপনাকে কোথায় যেতে হবে? সে জিজ্ঞাসা করল। ধারাবি, মনোহর জবাব দিল। ও, তবে তো এখনও অনেকটা পথ বাকি। আপনি কেন নিজের সিট দিয়ে দিলেন? আপনাকেও ক্লান্ত মনে হচ্ছে, মহিলাটি দুশ্চিন্তার সাথে বলল। কোনো ব্যাপার না, আমি জোয়ান ছেলে, দাঁড়িয়ে থাকতে পারবো, কিন্তু আপনার বসা উচিত ছিল, মনোহর বলল। আপনি কি করেন? মহিলাটি জিজ্ঞাসা করল। আমি চাকরি খুঁজছি, আজ একটা ইন্টারভিউ দিয়ে আসছি, মনোহর সততার সাথে বলল। কোন ফিল্ডে? মহিলাটি আগ্রহ দেখালো। আমি কমার্স গ্র্যাজুয়েট, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, অ্যাডমিন, যে কোনো ধরনের চাকরি পেলেই আমি করতে রাজি আছি, মনোহর বলল। মহিলাটি সহানুভূতির সাথে মনোহরকে দেখল। তার মনে হল, এই ছেলেটি সৎ এবং পরিশ্রমী। আজকালকার তরুণদের মধ্যে এই গুণগুলো কমই দেখা যায়। আপনি কোথাকার? মহিলাটি জিজ্ঞাসা করল। উত্তরপ্রদেশের একটি ছোট গ্রাম থেকে। এখানে ৩ বছর ধরে আছি, মনোহর জানাল। পরিবার? মহিলাটি জানতে চাইল। বাবা মা আর একটি ছোট বোন। বাবা কৃষক। ঘরের অবস্থা ভালো নয়, তাই এখানে আসতে হলো। ভেবেছিলাম তাড়াতাড়ি চাকরি পেয়ে যাব, কিন্তু মুম্বাইতে কম্পিটিশন অনেক বেশি। মনোহর নিজের দুঃখের কথা শেয়ার করল। মহিলাটি মন দিয়ে শুনল। সে বুঝতে পারছিল যে মুম্বাইতে সংগ্রাম করা কতটা কঠিন। ভয় পাবেন না, পরিশ্রম আর সততা কখনো বিফলে যায় না। আপনি অবশ্যই ভালো চাকরি পাবেন, মহিলাটি সাহস জোগাল।
মনোহর হাসল। সেই মহিলার কথায় এক অদ্ভুত ইতিবাচকতা ছিল। কথাবার্তা চলতে থাকল। মহিলাটি জানালো যে সে একটি কোম্পানিতে কাজ করে এবং আজ নিজের ডাক্তারের কাছে চেকআপের জন্য গিয়েছিল। তার অফিস দাদরে। তার স্বামীও একটি বড় কোম্পানিতে কাজ করেন। প্রায় আধ ঘন্টা পর মহিলাটির স্টপ চলে এলো। অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য আজকের সফরটা আরামদায়ক হলো। ভগবান আপনার মঙ্গল করুন, মহিলাটি নামতে নামতে বলল। স্বাগতম, আর বাচ্চার জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল, হাত জোড় করে বলল। মহিলাটি হাসল এবং বাস থেকে নেমে গেল। মনোহর এখন খালি হওয়া সিটে বসতে বসতে ভাবল, আজ কারো সাহায্য করে খুব ভালো লাগল। সে জানত না যে এই ছোট সাহায্যটি তার জীবন বদলে দিতে চলেছিল। 4 বছর কেটে গেল। এই 4 বছরে মনোহর অনেক ছোটখাটো কাজ করল। কোথাও 3 মাস তো কোথাও 6 মাস কাজ করল, কিন্তু কোনো স্থায়ী চাকরি পেল না। কখনো কোম্পানি বন্ধ হয়ে যেত, কখনো কর্মী ছাঁটাই হতো, আবার কখনো বেতন কম হওয়ার কারণে চাকরি ছাড়তে হতো। এখন মনোহর আবার বেকার। তার বয়স 28 বছর হয়ে গিয়েছিল। বাড়ি থেকে চাপ বাড়ছিল। বাবা মা অসুস্থ থাকত, বোনের বিয়ের চিন্তা ছিল। মনোহরের ওপর দায়িত্বের বোঝা বেড়ে চলছিল। এক সকালে মনোহর নিজের ছোট ঘরে বসে খবরের কাগজ উল্টাচ্ছিল। সে চায়ের এক চুমুক নিল এবং কর্মসংস্থান বিভাগটি মন দিয়ে দেখতে লাগল। পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ তার নজর একটি বিজ্ঞাপনে আটকে গেল। আর্জেন্টলি রিকোয়ার্ড অ্যাকাউন্টস ম্যানেজার, রেপিউটেড ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইন আন্ধেরি, কোয়ালিফিকেশন BCom বা MCom, এক্সপিরিয়েন্স 2 to 5 ইয়ার্স, ওয়াক ইন ইন্টারভিউ 15 জুলাই সকাল 10টা টু বিকেল 4টে। মনোহরের হৃদস্পন্দন বেড়ে গেল। এই পজিশনটি একদম তার জন্য ছিল। তার কাছে প্রয়োজনীয় যোগ্যতা এবং অভিজ্ঞতা দুইই ছিল। হয়তো এটাই সুযোগ, মনোহর ভাবল। সে তাড়াতাড়ি সেই বিজ্ঞাপনের কাটিং বের করে নিজের পকেটে রাখল। তারপর সে স্নান করতে গেল। নিজের সবচেয়ে ভালো শার্ট প্যান্ট বের করল, যা এখন কিছুটা পুরনো হয়ে গিয়েছিল, কিন্তু তবুও মার্জিত ছিল। নিজের প্রয়োজনীয় ডকুমেন্টসের ফাইল তৈরি করল এবং ঘর থেকে বেরিয়ে পড়ল। আন্ধেরির সেই অফিসটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে ছিল। মনোহর বাস থেকে নেমে হেঁটে সেই কোম্পানি পর্যন্ত পৌঁছাল। বিল্ডিংটি বড় এবং প্রভাবশালী ছিল। গেটে সিকিউরিটি গার্ড দাঁড়িয়েছিল। বাইরে আগে থেকেই প্রায় 20-25 জন লোক অপেক্ষা করছিল। সবাই ইন্টারভিউয়ের জন্য এসেছিল। মনোহর রিসেপশনে নিজের নাম রেজিস্টার করালো এবং ওয়েটিং এরিয়াতে বসে পড়ল। সেখানে আগে থেকেই অনেক প্রার্থী বসেছিল। কেউ নিজের রেজিউমে চেক করছিল, কেউ মোবাইলে শেষ মুহূর্তে কিছু পড়ছিল, আর কেউ কেউ শুধু চুপচাপ নিজের পালার অপেক্ষা করছিল। মনোহরের বুক দুরু দুরু করছিল। সে মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করল, হে ভগবান, এবার আমাকে সাহায্য করো, আমি যেন এই চাকরিটা পেয়ে যাই। একে একে মানুষের নাম ডাকা হচ্ছিল। কিছু লোক ইন্টারভিউ দিয়ে বাইরে আসছিল। কারো কারো মুখে হতাশা ছিল, কেউ বা আশায় বুক বেঁধে বেরোচ্ছিল। মনোহর শর্মা? হঠাৎ রিসেপশনিস্ট তার নাম ধরে ডাকল। মনোহর উঠে দাঁড়াল, নিজের শার্ট ঠিক করল, এক দীর্ঘ নিঃশ্বাস নিল এবং ভেতরে যাওয়ার জন্য প্রস্তুত হল। রিসেপশনিস্ট মনোহরকে 3য় তলায় সিইওর অফিসের দিকে যেতে বলল। মনোহর লিফটে উপরে গেল। করিডরে চমৎকার কার্পেট বিছানো ছিল এবং দেওয়ালে কোম্পানির সাফল্যের ছবিগুলো টাঙানো ছিল। সে ভেতরে ঢুকল, আর সামনে এক বড় টেবিলের ওপাশে বসে থাকা একজনকে দেখে মনোহরের শ্বাস থমকে গেল। সামনে সেই মহিলাই বসেছিলেন। সেই মহিলা যাকে সে 4 বছর আগে বাসে নিজের সিট দিয়েছিল। কিন্তু মনোহরের সেই ঘটনাটা স্পষ্টভাবে মনে ছিল না। সে তো ওই 4 বছরে শত শত বার বাসে সফর করেছে, অনেক মানুষের সাথে মিশেছে। সেই মহিলাকে চিনতে পারল না। কিন্তু প্রিয়া মালহোত্রা মনোহরকে দেখামাত্রই চিনে ফেললেন। তার চোখে চিনে ফেলার এক উজ্জ্বল আভা ফুটে উঠল। তিনি হাসলেন। বসুন মনোহর, তিনি বললেন। মনোহর কিছুটা অবাক হল যে তিনি আগে থেকেই নাম ধরে কিভাবে ডাকলেন। তবে সে ভাবল হয়তো রিসেপশন থেকে নাম জানানো হয়েছে। সে চেয়ারে বসল, নিজের ফাইল টেবিলের ওপর রাখল। আপনার ফাইলটি দিন, প্রিয়া বললেন। মনোহর নিজের ফাইলটি এগিয়ে দিল। তাতে তার রেজিউমে, সার্টিফিকেটস, এক্সপিরিয়েন্স লেটার্স সব কিছু গুছিয়ে রাখা ছিল। প্রিয়া ফাইলটি নিলেন এবং না খুলেই, একটি পাতাও না দেখে সেটি পাশে সরিয়ে রাখলেন। মনোহর অবাক হয়ে গেল। কি হলো? কিছু কি ভুল আছে? সে ভাবল। তারপর প্রিয়া হাসতে হাসতে বললেন, মনোহর, আপনি কাল থেকেই জয়েন করতে পারেন। এই পজিশনটি আপনার। মনোহর কিছুই বুঝতে পারল না। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। ম্যাডাম, কিন্তু আপনি তো আমার ডকুমেন্টসও দেখেননি, আমার ইন্টারভিউও নিলেন না। আপনি কিভাবে, মানে এত তাড়াতাড়ি সিদ্ধান্ত কিভাবে নিলেন? মনোহর তোতলাতে তোতলাতে বলল। প্রিয়ার হাসি আরও চওড়া হল। বসুন শান্ত হয়ে,
আমি আপনাকে একটি গল্প শোনাই। মনোহর বসে পড়ল, পুরোপুরি বিভ্রান্ত হয়ে। 4 বছর আগের কথা, প্রিয়া শুরু করলেন। জুলাই মাসের এক তপ্ত দুপুর। আমি সেই সময় 7 মাসের গর্ভবতী ছিলাম। আমাকে আমার ডাক্তারের কাছে চেকআপের জন্য যেতে হয়েছিল। আমার গাড়িটি সেদিন খারাপ হয়ে গিয়েছিল আর ড্রাইভার ছুটিতে ছিল। আমাকে বাসে যেতে হয়েছিল। মনোহর মন দিয়ে শুনছিল। বাস খুব ভর্তি ছিল। আমি দাঁড়িয়েছিলাম আর আমার খুব কষ্ট হচ্ছিল। আমার পায়ে ব্যথা ছিল, পিঠে ব্যথা ছিল, কিন্তু কেউ আমাকে সিট দিচ্ছিল না। সবাই নিজের ফোনে নিজের জগতে মগ্ন ছিল। প্রিয়া এক মুহূর্ত থেমে জল খেলেন। ঠিক তখনই একটি ছেলে, যে নিজেও ক্লান্ত আর বিপর্যস্ত মনে হচ্ছিল, সে নিজের সিটটি আমাকে দিয়ে দিল। সে বলল যে তাকে মাত্র 2-3 স্টপ যেতে হবে। যদিও পরে আমি জানতে পারি যে সে অনেক দূরে যাচ্ছিল। সে শুধুমাত্র আমাকে সহজ অনুভব করানোর জন্য মিথ্যে বলেছিল। মনোহরের চোখ বড় বড় হয়ে গেল। তার ধীরে ধীরে সেই ঘটনা মনে পড়তে লাগল। আমরা বাসে কিছুটা কথাবার্তা বলেছিলাম। সেই ছেলেটি জানিয়েছিল যে সে চাকরি খুঁজছে, তার পরিবার গ্রামে থাকে এবং সে সংগ্রাম করছে। আমার তার সততা আর সত্যবাদিতা খুব পছন্দ হয়েছিল, কিন্তু সবচেয়ে বেশি আমাকে তার মনুষ্যত্ব প্রভাবিত করেছিল। নিজে বিপদে থাকা সত্ত্বেও অন্যের সাহায্য করার ভাবনা। প্রিয়া মনোহরের দিকে তাকালেন। সেই ছেলেটি আপনি ছিলেন মনোহর। মনোহরের মুখ থেকে কোনো কথা বেরোচ্ছিল না। তার এখন সেই ঘটনা পুরোপুরি মনে পড়ে গিয়েছিল। সেদিন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম। প্রিয়া এগিয়ে বললেন যে যদি কখনো ভবিষ্যতে আমার আপনাকে সাহায্য করার সুযোগ আসে, তবে আমি অবশ্যই করব। আমি আপনার নাম আর মুখ মনে রেখেছিলাম। আমি জানতাম না যে আমাদের আর কখনো দেখা হবে কিনা, কিন্তু আজ ভাগ্য আমাদের আবার মিলিয়ে দিল। আপনি যখন ভেতরে ঢুকলেন, তখন আমি সাথে সাথে আপনাকে চিনে ফেলেছিলাম। 4 বছর পরেও আপনার মুখ ঠিক একই রকম আছে, সৎ এবং সত্যবাদী। আমার আপনার ডকুমেন্টস দেখার প্রয়োজন নেই। আমি জানি আপনি পরিশ্রমী, লড়াকু এবং সবচেয়ে বড় কথা, আপনি একজন ভালো মানুষ। আর আমার কোম্পানিতে এমনই মানুষের প্রয়োজন। মনোহরের চোখে জল চলে এলো। 4 বছরের সংগ্রাম, হতাশা, প্রত্যাখ্যান সবকিছু এক মুহূর্তে সার্থক হয়ে গেল। আমি জানি না কি বলবো। মনোহর ধরা গলায় বলল, কিছু বলার দরকার নেই। প্রিয়া বললেন, ব্যাস কাল থেকে কাজে চলে আসুন। আপনার স্যালারি মাসে 25,000 টাকা থেকে শুরু হবে এবং পারফরমেন্স অনুযায়ী বাড়বে। এইচআরের সাথে কথা বলে সব ফর্ম্যালিটিস পূরণ করে নেবেন। মনোহর উঠে দাঁড়াল। সে প্রিয়াকে দেখল। সেই মহিলা, যিনি একসময় বাসে এক অপরিচিত ছিলেন, আজ তার জীবনের মোড় ঘুরিয়ে দিচ্ছিলেন। থ্যাংক ইউ ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাকে হতাশ হতে দেব না, মনোহর বলল। আমি জানি। আরও হ্যাঁ, আমার ছেলে এখন 4 বছরের। সেদিন যদি আপনি আমাকে সিট না দিতেন, তবে হয়তো আমার বা আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যেত। আপনি শুধু আমার নয়, আমার বাচ্চারও সাহায্য করেছিলেন। মনোহর বাইরে বেরিয়ে এলো। তার পা যেন মাটিতে পড়ছিল না, সে যেন উঠছিল। সে সাথে সাথে নিজের মাকে ফোন করল। মা, মা, আমি চাকরি পেয়ে গেছি, আর সেটাও কত ভালো। মনোহর কাঁদতে কাঁদতে বলল। ওপাশ থেকে মায়ের খুশির আওয়াজ এলো। ভগবানের শুক্রিয়া বাবা, তোর পরিশ্রম সফল হয়েছে। না মা, এটা আমার সেই ছোট নেকির ফল, যা আমি 4 বছর আগে করেছিলাম। পরের দিন থেকে মনোহর কাজ শুরু করে দিল। সে পুরো পরিশ্রম আর নিষ্ঠার সাথে কাজ করতে লাগল। তার সততা আর ডেডিকেশন দেখে প্রিয়া এবং কোম্পানির অন্য লোকেরাও খুব প্রভাবিত হল। 6 মাস পর মনোহরের বেতন বাড়িয়ে 35,000 করে দেওয়া হল। তাকে সিনিয়র অ্যাকাউন্টস ম্যানেজার বানিয়ে দেওয়া হল। সে ধারাভির ছোট ঘর ছেড়ে এক উন্নত জায়গায় শিফট করল। সে নিজের বাবা মাকে টাকা পাঠাতে শুরু করল। তার বোনের বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। 2 বছর পর মনোহর অ্যাসিস্ট্যান্ট ফিন্যান্স ম্যানেজার হয়ে গেল। তার জীবন পুরোপুরি বদলে গিয়েছিল। কিন্তু সে নিজের শিকড় ভুলে যায়নি। সে এখনও আগের মতোই সরল আর পরোপকারী ছিল। প্রিয়া আর মনোহরের মধ্যে একটি সম্মানজনক পেশাদার সম্পর্ক গড়ে উঠল। প্রিয়া প্রায়ই নিজের ছেলেকে অফিসে নিয়ে আসতেন এবং মনোহরকে দেখিয়ে বলতেন, ইনি সেই আঙ্কেল যিনি তোমার মায়ের অনেক সাহায্য করেছিলেন। একদিন অফিসের অ্যানিভার্সারি পার্টিতে প্রিয়া সব কর্মচারীদের মনোহরের গল্পটি শোনালেন। পুরো অফিসে করতালিতে মুখরিত হয়ে উঠল। এই গল্পটি শুধু মনোহরের নয়, এটি তাদের সকলের গল্প, যারা বিশ্বাস করেন যে নেকি কখনো বিফলে যায় না। আজ মনোহর এখানে কারণ সে 4 বছর আগে কোনো স্বার্থ ছাড়াই কারো সাহায্য করেছিল। সে জানত না যে সে এর ফল পাবে কিনা, কিন্তু সে নিজের বিবেকের ডাক শুনেছিল। বন্ধুরা, এই গল্পটি কাল্পনিক হতে পারে, কিন্তু এর বার্তা একদম সত্য। আজকের স্বার্থপর যুগে যেখানে সবাই নিজের সুবিধার কথা ভাবে, সেখানে আমাদের মানবতাকে বাঁচিয়ে রাখা দরকার। পরের বার যখন আপনি বাসে থাকবেন, মেট্রোতে থাকবেন বা কোথাও থাকবেন,
আর আপনার কোনো অভাবী মানুষকে চোখে পড়বে, কোনো বয়স্ক ব্যক্তি, কোনো গর্ভবতী মহিলা, কোনো বাচ্চা কোলে মা বা কোনো দিব্যাঙ্গ ব্যক্তি, তবে একটু থামুন, নিজের সিটটি দিন, সামান্য সাহায্য করুন। হয়তো আপনি সাথে সাথে কোনো ফল পাবেন না, হয়তো সেই ব্যক্তির সাথে আপনার আর কোনোদিন দেখাই হবে না, কিন্তু আপনার এই ছোট্ট নেকি কারোর দিনটিকে আনন্দদায়ক করে তুলবে। আর কে জানে কর্মের চাকা কিভাবে ঘোরে? যেমন মনোহরের জীবন বদলে গিয়েছিল, তেমন আপনারও বদলে যেতে পারে। কিন্তু যদি নাও বদলায়, তাতেও কি? অন্তত আপনার এই তৃপ্তি তো হবে যে আপনি একটি ভালো কাজ করেছেন, কাউকে সাহায্য করেছেন, কাউকে আনন্দ দিয়েছেন। গল্পটি ভালো লাগলে আমাকে জানাবেন।